আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টগ্রাম থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। আমরা আছি ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে বাংলাদেশে 26 মার্চে দেশে আসতেছে ভারতের সেনাবাহিনী কিংবা যত বাহিনী আছে সমস্ত বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন। এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে। ছাত্র দলের হাতে প্রচুর মাইক খাইয়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ বেডে আছে। ঘটনার প্রেক্ষাপট কি? ব্রেকিং এরই মধ্যেই দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা, এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন দেশে তিনি ফিরবেন এবং দেশে ফেরার পর তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। আবারও কি আওয়ামী লীগ ফিরে আসছে, ঠিক এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা কিরকম ভাবে? আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সমন্বয়ক ছিলেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন রাজনীতি করতে পারবেন, মেইনস্ট্রিম রাজনীতি তারা ফিরে আসতে পারবেন। গতকাল শেখ হাসিনা ভিন্ন রূপে আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি এবার বলছেন যে তিনিও হত্যার বিচার করবেন, তাদের যে পুলিশ সদস্যরা আন্দোলনের সময় নিহত হয়েছে তাদের হত্যার বিচার করবেন। তবে কি বাহিনীর তত্ত্বাবধানে রাফেল যে জেট রয়েছে, রাফেল জেট দিয়ে পাহারা দিয়ে শেখ হাসিনাকে আবার ঢাকায় নিয়ে আসবেন ভারতীয় সামরিক বাহিনী রয়েছে। সোমবার আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে শেখ হাসিনা বক্তৃতা দিয়েছেন এবং তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে তিনি দেশে ফিরে আসবেন। শেখ হাসিনা খুবই দৃঢ় প্রত্যয়ী যে তিনি দেশে ফিরবেন, মানে তাকে কেউ আটকাইতে পারবে না। গত 6 মাস ধরে যা চলছে তাতে সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই, অর্থনৈতিক কিংবা সামাজিক নিরাপত্তাও মানুষের এখন এতটুকু পর্যন্ত নেই। সত্য কথা। এই অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে বিশাল বক্তব্য দিচ্ছেন এবং তিনি বলেছেন পুলিশ হত্যাকাণ্ডের বিচার তিনি করবেন। কোন হত্যাকাণ্ডেই দায় মুক্তি হতে পারে না বর্তমান সরকার। ভারতের প্রিয় দর্শক, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সাথে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। গতকালকে রাত থেকেই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এবিপি, জি নিউজ 24 আরো যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা একটা বার্তা এবং অডিও বার্তা প্রচার করছেন। তো সেই অডিও বার্তার মূল থিমটা হচ্ছে শেখ হাসিনা গতকালকে একটা বার্তা দিয়েছেন তিনি অচিরেই দেশে ফিরবেন। আর দেশে ফিরে তিনি যেটা করবেন, শহীদদের, মানে এই মুহূর্তে গত 5ই আগস্টের পরবর্তী সময় যারা মারা গিয়েছে তাদেরকে তিনি শহীদ হিসেবে আখ্যায়িত করছেন, তাদের মৃত্যুর বিচার নিশ্চিত করবেন। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিচার করতে চান। তার দাবি যে 5ই আগস্ট সরকার পতনটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, কোনো গণ অভ্যুত্থান ছিল না, মাস্টারমাইন্ড মাহফুজের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর টোটাল ঘটনাটাই ছিল ক্ষমতা দখলের জন্য। এরকম নানান বক্তব্য তিনি যখন দিচ্ছেন, অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি গতকালকে থেকে আমরা যা দেখছি, ক্ষমতাকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধীরা তাদের আবার এক গ্রুপ আরেক গ্রুপে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে। একটা সার্বিক ক্যাওস পরিস্থিতি যখন হচ্ছে তখনই টুস করে যুবলীগ আবার এক ঘটনা ঘটা দিতে গেছিল না, মোটামুটি ঘটাই দিছে। সেইটার এগেনস্টে বৈষম্য বিরোধীরা আবার পাল্টা অ্যাকশনে যাচ্ছে। এখন আমি যতটুকু দেখছি, বৈষম্য বিরোধী ছাত্রদের এখন ছাত্র বলতে আসলে কারা, যারা এই দলটাকে পরিচালনা করছেন তারা কেউই ছাত্র না এই মুহূর্তে। আমরা যদি দেখি হান্নান মাসুদ পড়াশোনা শেষ, হাসনাত আব্দুল্লাহ পড়াশোনা শেষ, সার্জিস আলম পড়াশোনা শেষ, এদের অনেকে অনেক আগে শেষ করেছে। নাহিদ, আসিফ, তারপর হচ্ছে আপনার কি বলে যে মাহফুজ, এরা কেউ কিন্তু ছাত্র না, সাবেক ছাত্র। বাট ছাত্রদের উপর ভিত্তি করেই তারা এই মুহূর্তে রাজনীতিটা বা রাজনৈতিক দলটাকে গঠনের চেষ্টা করছেন। তো এই অবস্থায় যুবলীগের পোলাপাইন, ছাত্র শিবিরের পোলাপাইন, ছাত্র দলের পোলাপাইন, নিজেদের মধ্যে বিভাজিত পোলাপাইন সবাইকে কিন্তু এক হাতে সামলাতে হচ্ছে। আর এটা একটা হিউজ চ্যালেঞ্জিং কাজ কিন্তু আমার মনে হয় যে এই বৈষম্য বিরোধীদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। আর এই টোটাল সিচুয়েশনের মাঝখানে আওয়ামী লীগ গতকালকে আপনার একটা মশাল মিছিলের ডাক দিয়েছিল। তো যেই মশাল মিছিলের ডাক দিয়েছে সাতক্ষীরায় জেলা যুবলীগ, তারা আবার সেই মশাল মিছিলের কি বলা যায় একটা ট্রেইলার আমরা দেখলাম যে গত পরশুদিন রাতে আপনার সাতক্ষীরা যুবলীগের একটা মশাল মিছিল বের হয়েছিল। আর এই যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা ছাত্রদল এবং ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে তারা আরেকটা মিছিল করেছে। মানে আমি এই জিনিসটা পজিটিভ ছাত্রদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য, যেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেখানে আবার তারা সারা বাংলাদেশে আলাদা হয়েও এক হয়ে যায়। এটা মেইন কারণ হচ্ছে কি, তাদের সবার একটা কমন সূত্র হচ্ছে আওয়ামী লীগ। ইভেন আওয়ামী লীগ অনেক ভয়ঙ্কর ভাবে রিটার্ন করবে, অনেক কিছু ঘটাবে, এই সেন্সটা প্রত্যেকেরই কাজ করছে, সমন্বয় থেকে শুরু করে সবার। সো তারা জানে যে আমরা মারামারি করি, ঠিক আছে, কাউকে দেশ ছাড়তে হবে না,
কাউকে জেলে যাইতে হবে না, কারণ সবাই ক্ষমতাকে ব্যবহার করছি। কিন্তু যদি আওয়ামী লীগ ঢুকে যায়, যুবলীগ দাঁড়ায় যায়, ছাত্রলীগ দাঁড়ায় যায়, তাহলে কি হবে? সবাইকে এরা এসে অত্যাচার করবে, জেলে দিবে, ফাঁসিও দিবে কাউরে কাউরে, তারপর হচ্ছে যে মামলা হবে, বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিবে, কারণ এগুলো তো ঘটছে মাঝখানে। তো এই টোটাল বিষয়টার কারণে এত অনৈক্যের মধ্যেও যখনই যুবলীগ কোনো ঘটনা করছে, ছাত্রলীগ কোনো ঘটনা করছে, আপনি দেখবেন সবাই তারা একটা টিম। সারা বাংলাদেশে অনেক কিছু ঘটে, কিন্তু যখনই আওয়ামী লীগ রিলেটেড কোনো বক্তব্য আসে তখন সবাই এক হয়ে যায়। শেখ হাসিনার দেশে ফিরিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার করার যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন, এই মুহূর্তে রাইট নাও আওয়ামী লীগের জন্য অনেক খারাপ একটা অবস্থা নিয়ে আসতেছে। এটা কেন নিয়ে আসতেছে বলি, যে এটাতে তো ভয় তৈরি হচ্ছে। তিনি বলছেন যে ডেভিল হান্টে ডেভিল কারা, আওয়ামী লীগকে বাইচা বাইচা সরকার টার্গেট করিয়া সবাইকে অ্যারেস্ট করছে। সো এই ডেভিল হান্ট শুধু আওয়ামী লীগের জন্য, এদেশে আর কোনো ডেভিল নাই, তিনি তার বক্তব্যে যেটা আমি দেখলাম যে তিনি বলছেন। তো সেই টোটাল জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে আসলে দেশে কি করবে না করবে, এই যে বক্তব্যগুলা রাইট নাও প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য বিপদ দায়ী আনতেছে। কেন? সরকার যখন ভয় পাচ্ছে তখন তারা কি করতেছে, যে প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা অপরাধী আছেন তারাও যেমন গ্রেপ্তার হচ্ছে, এর বাইরে অনেকে কিন্তু এখানে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। যেন কোনো ধরনের পরিকল্পনা, যে শেখ হাসিনা তো আকাশ থেকে পড়বেন না, একটা প্ল্যান থাকবে বাংলাদেশে ঢোকার জন্য, একটা দেশের আভ্যন্তরীণ কি বলে যে প্রস্তুতি থাকবে। তো সরকারের জায়গা থেকে এই ধরনের কোন রকম পরিস্থিতি বা প্রস্তুতি বা পরিকল্পনাকে বাস্তবায়ন করতে দিবে না, বরঞ্চ শেখ হাসিনার বিচার করবে। আর যারা বাংলাদেশে আছে, শেখ হাসিনার ডাকে এই মুহূর্তে যারা লড়ছে, তারা অবশ্যই আওয়ামী লীগের অরিজিনাল সিপাহ সালার, বাট প্রত্যেককেই বিপদকে আলিঙ্গন করতে হচ্ছে। আমি জানি না যে বর্তমান পরিস্থিতি আসলে কোন পথে যাচ্ছে বা এটার সুফলটা কি আসবে। বৈষম্য বিরোধীর অবস্থান দেখে আমরা হতাশ, আওয়ামী লীগের এহেন অবস্থা দেখেও আমরা হতাশ, ছাত্রদলের গতকালকের ঘটনা দেখে আমরা হতাশ। জাতি আসলে সামনের দিনগুলোতে কোন পথে যাবে? আন্দোলন মানে কথায় কথায় রাজপথ দখল, রাস্তাতে কোপাকুপি, গতকালকে যে যা দেখছি কুয়েটে। তো মোট কথা মনে হচ্ছে যে এই 5ই আগস্টের পর দেশের বর্তমান পরিস্থিতি টোটালি ইমব্যালেন্স, কারণ ক্ষমতার দিকে ধাবিত একাধিক শক্তি একে অন্যকে কোপাচ্ছে, মারছে, কিন্তু কেউই ওইভাবে আটক হচ্ছে না। আপনি দেখছেন এই ঘটনাগুলায়। এখন আওয়ামী লীগ খারাপ, তাদেরকে গ্রেপ্তার করেন, কিন্তু এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া দরকার। ডেভিল হান্টের মধ্যে তাদেরও তালিকা থাকা দরকার। তাহলে পরিস্থিতি আপনি কন্ট্রোল দেবেন কিভাবে? দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় যে শেখ হাসিনার এমন ডাক এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বিপদ ছাড়া, বিশ্বাস করেন বিপদ ছাড়া কিছুই আনবেন। আপনি ফেসবুকে কমেন্ট করতে পারবেন, এরকম কমেন্ট জামাত, বিএনপি গত 16 বছর করছে। মার্চ মাসের থার্ড উইকে, যেটা তো ফেব্রুয়ারি মাস না, তো মার্চ মাসের থার্ড উইকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাফেল যে জেট রয়েছে, রাফেল জেট দিয়ে পাহারা দিয়ে শেখ হাসিনাকে আবার ঢাকায় নিয়ে আসবেন ভারতীয় এই যে রয়েছে সামরিক বাহিনী রয়েছে তারা। তো এখন এই নিউজটা দেখার পর প্রথমে আমি ফাইজলামি মনে করছিলাম, বুঝছেন, যে গোপাল বলেন আপনার সাথে নিবেদন সেখানে বিভিন্ন ভিডিও টিডিও করে, পরে দেখলাম না বিষয়টা সেটা না। উনি যেভাবে এক্সপ্লেইন করলেন, নিউজে যেভাবে বারবার বলছিল, বিশ্বাস করার কারণও রয়েছে। এর ভিতরে আরেকটা কাজ হয়েছে, সেটা হলো যে ভারতের যে প্রধান রয়েছেন মোদী সাহেবের অফিস থেকে বাংলাদেশে যে চার্জ অ্যাফেয়ার্স, আমেরিকান এমবিসি যে চার্জ অ্যাফেয়ার রয়েছেন ঢাকাতে, তো তার সাথে বলে যোগাযোগ করা হয়েছে এবং তাকে বলে একটা বিশেষ বার্তা দিয়ে চার্জ অ্যাফেয়ার্স বলেছে যে যত জলদি করে এই ওয়াকার সাহেব যিনি রয়েছেন আমাদের সামরিক বাহিনী প্রধান, তো সেই ওয়াকার সাহেবকে সাথে দেখা করতে বলছে এবং ওয়াকার সাহেবের দেখা করে বলতে বলছেন যে এই মার্চ মাসের থার্ড উইকে ভারত তো শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এবং এই ক্ষেত্রে ভারতের যে বাংলাদেশে যে সেনাবাহিনী রয়েছে, বাংলাদেশে যে আর্মি রয়েছে বা ডিফেন্স সিস্টেম রয়েছে বা ল এনফোর্সমেন্ট রয়েছে, সবাইকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এবং শুধু তাই না, এটা বলে দেওয়া হয়েছে ওই চার্জ অ্যাফেয়ার্স এর মাধ্যমে বাংলাদেশের সামরিক যে আমাদের ওয়াকার সাহেবকে বলে দেওয়া হয়েছে, অলরেডি বলে দেওয়া হয়েছে, ওরা নিউজগুলোতে লিখতেছে অলরেডি বলে দেওয়া হয়েছে। তো সেখানে বলতেছে যদি কোনো কারণে ওয়াকার সাহেব কথা না শুনে তাহলে সামরিক হস্তক্ষেপ করবে ভারত, অর্থাৎ যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম, শেখ হাসিনাকে রাফেল যে জেট রয়েছে, আপনারা জানেন অত্যন্ত অত্যাধুনিক ফাইটার রাফেল জেট, কম বেশি আপনার নামটা হয়তো শুনছেন, সেই বিশেষ পাহারা দিয়ে তারপরে শেখ হাসিনা ম্যাডামকে বাংলাদেশে নামিয়ে দেওয়া হবে এবং তার যে দপ্তর, সেই দপ্তর তাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং এক্ষেত্রে যদি বাংলাদেশের ওয়াকার সাহেব যদি বাধা দেয়, এই অ্যাক্টিভিটিসে, ভারতের অ্যাক্টিভিটিসে যদি বাধা দেয়, তাহলে তারা এটাও মানে বেশ ওয়ার্ন করে দিচ্ছে ওয়াকার সাহেবকে যে সে তাহলে আর বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে থাকতে পারবে না, তার জায়গায় অন্য কাউকে বসানো হবে। তো এখন কোথায় না করুক, শেখ হাসিনা যদি আগামী এই জিনিসটা যদি কনফার্ম হওয়ার পর শেখ হাসিনা যদি আগামী 2-1 সপ্তাহের ভিতরে ঘোষণা দিয়েই বসে যে আই এম কামিং ব্যাক ইন বাংলাদেশ থার্ড উইক অফ মার্চের থার্ড উইকে আমি বাংলাদেশে ব্যাক করতে চাই, এটা যদি সত্যি একটা মেসেজ যদি দেয়, কোথাও কারো কাছে একটা মেসেজ যদি দেয়, সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে। কারণ হলো বাংলাদেশের সবচেয়ে অ্যাক্টিভ যে দলটা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, সেটা কিন্তু আপনি স্বীকার করেন বা নাই করেন, সেটা আওয়ামী লীগ। দলটা খারাপ হোক আর ভালো, খুব অ্যাক্টিভ, এটা আপনি স্বীকার করতে হবে। এবং শেখ হাসিনার জন্য তারা কারো জান নিতেও পারে এবং নিজেরা জান দিতেও পারে। শেখ হাসিনার জন্য তারা কারো জান নিতেও পারে, কারো জান নিজেদের জান দিতেও পারে। এখন শেখ হাসিনা যদি প্রত্যক্ষ অপরোক্ষভাবে কোনো একটা মেসেজ আমাদের বলে যে আমি কামিং ব্যাক ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আসতেছি এই মার্চ মাসে 23-24 তারিখে, যে কোনো দিন বা 26 তারিখে, যেটা যখন কিনা বাংলাদেশের স্বাধীনতা দিবস, আমার তো মনে হয় এই যে ঢাকার যে উনি নামটা কোথায় নামবে, ধরে নিলাম যে শাহজালাল বিমানবন্দরে নামবে, তো সেখানে যদি নামে আমার তো বিশ্বাস কমসে কম 1 কোটি মানুষ যাবে সেখানে। বলে রাখলাম, আমি কাগজে লিখে রাখেন,
কমসে কম 1 কোটি মানুষ যাবে শেখ হাসিনাকে ওখান থেকে রিসিভ করার জন্য। এবং আওয়ামী লীগ যে কিভাবে বিস্ফোরণ করবে বাংলাদেশের ভিতরে, আমার সেটা মনে করে গায়ে লোম দাঁড়া যেতেছে। কারণ আওয়ামী লীগ সেই জিনিস, এদের কাছে পয়সা আছে, এদের কাছে নীতি আছে। এখন ভালো কাজ করুক, মন্দ কাজ করুক, সেটার আলোচনা ভিন্ন, কিন্তু দলটার একটা নীতি আছে, তারা একজনের জন্য আরেকজনের জান দেয়। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট বলে যাকে আমরা চিনি, তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ছাত্র দলের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির এরা একত্রে ছিলেন, বিপরীতে ছাত্রদল, তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই, এটা নিয়ে আমার টেক, এবং আসলে এই ধরনের সংঘর্ষ আরও কেন হবে, তার জন্য আমাদের কী করা দরকার সেটা নিয়ে কথা বলবো। সবার আগে একটা বিভৎস ব্যাপার চোখে পড়লো, সেটা নিয়ে কথা বলি। এই ঘটনার পর খুলনায় একটা জমায়েতের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ছে, যেখানে অল্প কিছু মানুষ, খুব বেশিও না, বোঝা যাচ্ছে এটা ছাত্র দলের একটা সমাবেশ বা জমায়েত, সেখান থেকে একটা দুইটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এই ধরনের স্লোগান শোনা যাচ্ছে। বিভৎস স্লোগান, যে স্লোগানটা গণজাগরণ মঞ্চে দেওয়া হয়েছিল। আমি খুব স্ট্রংলি কন্ডেম করি এই স্লোগানের, খুব স্ট্রংলি কন্ডেম করি, এবং একজন দুজনও এই স্লোগান দিতে পারে না। বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে, ছাত্র দলকে এটা নিশ্চিত করতে হবে। ছাত্র শিবির বা জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করি না, আমি বিরোধিতা করি, খুব প্রকাশ্যভাবে বিরোধিতা করি। এবং জামায়াত এবং ছাত্র শিবির আদতে কতটুকু গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে তা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি আলাদাভাবে একদিন সেটি কথা বলবোই, ইনফ্যাক্ট সাম্প্রতিক সময়ে যা ঘটেছে সেটার ভিত্তিতে। কিন্তু এই দেশের নিয়মতান্ত্রিক যে রাজনীতি, এই দেশের সাংবিধানিক যে রাজনীতি, সেটা মেনে নিয়ে তারা রাজনীতি করছেন, সুতরাং তারা এই রাজনীতি করবেন। তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে, তাদের বিরুদ্ধে সেভাবেই দাঁড়াতে হবে, কিন্তু নিষিদ্ধ করে দেয়া, জামাত নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছি, জামাতের বিরোধিতা করি, জামাতের গালিগালাজ সমানে খাচ্ছি, কিন্তু তাদের নিষিদ্ধতার বিরুদ্ধে কথা বলেছি, তাদের উপরে যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার যখন হয়েছে কথা বলেছি, সেই রাইটের পক্ষে আমি দাঁড়াই। ঠিক একইভাবে যখন এখন সেই পুরনো জবাই করার কথা আসে, এটা একটা অ্যালার্মিং সাইন। আমি শুরুতেই খুব কঠোর প্রতিবাদ করে রাখলাম, এবং বিএনপিকে নিশ্চিত করতে হবে তাদের সাথে যদি রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত শিবির হয়ে ওঠে, তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে, ফুল স্টপ। এর বাইরে আর কিচ্ছু হতে পারে না, কোনোভাবেই পারে না। কোনো রকম অন্যায়, অবিচার, অত্যাচার, জবাই দূরে থাকুক, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের মতো ঘটনাও কাউকে দমন করার জন্য বাংলাদেশে আর হতে পারবে না। যাই হোক, কুয়েটের প্রসঙ্গে আসি। কুয়েটের প্রসঙ্গের মূল যে জায়গাটা, সেটা আসলে সমাধান যদি না করি হবে না। এবং আমরা খেয়াল করেছি এটা আসলে মূলত ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক, দলীয় লেজুর ভিত্তিক, এভাবে বলা হচ্ছে, এভাবে বলছেন অনেকে। সেটা থাকবে কি থাকবে না, এই প্রশ্নেই আসলে সমস্যাটা শুরু। ছাত্রদল সেখানে ক্যাম্পাসের বাইরে প্রথম দিন, আমি যদ্দূর কয়েকটা পত্রিকা পড়ে যদ্দূর বুঝলাম স্টোরিটা এরকম, তারা ক্যাম্পাসের বাইরে স্টুডেন্টদের দাঁড়িয়ে, ভেতরে না বাইরে দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে ফর্ম বিতরণ করেছেন। এটা ভালো লাগেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তারা ক্যাম্পাসের ভিতরে মিছিল করেছেন, এবং সেই মিছিলের পর তারা তার সাথে যে উপাচার্য আছেন, সেই উপাচার্যকে এটা দাবি জানিয়েছেন যে ক্যাম্পাস রাজনীতিমুক্ত থাকতে হবে। ফলে তারা তাদের মতো মন্তব্য করেছেন, তাদের মতো বক্তব্য জানিয়েছেন, তাদের দাবি জানিয়েছেন ভিসির কাছে। তারপরে ছাত্রদলের লোকজন ভেতরে এসছেন, এবং একটা পর্যায়ে তাদের দাবি মতে তারা ছাত্রদলের লোকজনকে গেটের বাইরে নিয়ে গিয়ে গেটের পকেট গেট ছোটটা বন্ধ করে দিয়েছেন। পরে বহিরাগতরা আসে, এবং সেখান থেকে হামলা শুরু হয়, এবং সারাদিন দফায় দফায় হামলা হয়। কুয়েট ছাত্রদলের সাথে কাছাকাছি এলাকার ছাত্রদল, যুবদল বা বিএনপির বিভিন্ন লোকজন, অ্যাক্টিভিস্টরা এসে যুক্ত হয়েছে সেই হামলায়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবির যুক্ত হয়ে এই হলো দুই পক্ষের হামলা। আমরা এই সব মোটামুটি পত্রিকা পড়ে বিভিন্ন মানুষের কাছ থেকে যারা জেনেছে, আমি কয়েকটা পত্রিকাতেই দেখলাম। এরপর যথারীতি যেটা হয়, ছাত্রদল দায় চাপিয়েছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায় চাপিয়েছে ছাত্রদলের উপরে, শিবির দায় চাপিয়েছে ছাত্রদলের উপরে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে ছাত্রদলকে ছাত্র লীগ বলে ট্যাগ করা হচ্ছে, এবং তাদেরও নির্মূল হয়ে যাবে এরকম দাবি করা হচ্ছে। কোনটা সঠিক কোনটা ভুল আমি তর্কে যাচ্ছি না। একটা বিভৎস ঘটনা ঘটেছে, এটা মর্মান্তিক, খুবই মর্মান্তিক। সরকারের উচিত হবে একটা নজির স্থাপন করা, যেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, খুব দ্রুত হতে হবে সেটা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছাত্রদল যদি হয়, যেমন ধরো ছাত্রদল যখন সংঘাতে জড়াচ্ছে, এরিয়া থেকে ছাত্রদল বা অন্যান্য যারা ইউনিভার্সিটি স্টুডেন্টরা, বহিরাগতরা এসছে, এবং অত্যন্ত ধারালো অস্ত্রসহ আমরা অনেককেই দেখেছি। এই জিনিসগুলো তদন্ত করা, এবং এদের ক্ষেত্রে যারা যারা দায়ী আছে, এটা ছাত্রদল, ছাত্র শিবির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই হোক না কেন, খুব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা স্টেট এবং সরকারকে অ্যাক্টিভ দেখতে চাই, এই পরস্পর দোষারোপ, পরস্পর এটা করার চাইতে এটা প্রথম কাজ। তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে, ঠিক এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা কিরকম ভাবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ কঠোর অবস্থানের কথা বারংবার ঘোষণা করেছে, আজকে যেন অনেকটা সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে বা সরে এসেছে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক করে দিতে চান সমন্বয়কেরা বা সরকার। কিন্তু আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সমন্বয়ক ছিলেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, যারা গণহত্যার সঙ্গে বা অপরাধের সঙ্গে জড়িত নন, তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবেন, মেইনস্ট্রিম রাজনীতিতে তারা ফিরে আসতে পারবেন। এবং এটি নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো কিছুর বার্তা দিচ্ছে, যে হয়তোবা আওয়ামী লীগের প্রতি সরকারের যে কঠোর অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে, অথবা তারা মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন, এবং তারা দেখতে পেয়েছেন হয়তোবা সাধারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন রয়েছে, এবং সেটাও উল্লেখযোগ্য। এমন নয় যে সেই সংখ্যাটা একেবারেই অল্প শতাংশ, ব্যাপারটা আসলে তা নয়।
এবং এই একই রকম কথা অনেকটা বলেছেন একজন সমন্বয়ক সার্জিস আলম। তিনি অনেকটা একই সুরে বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত নন, যারা কোনো অন্যায় করেননি, তারা বা তাদের ব্যাপারে আওয়ামী লীগের ওই নেতাদের ব্যাপারে, কর্মীদের ব্যাপারে যারা গণহত্যার সঙ্গে যুক্ত নন, তারা চাইলে রাজনীতি করতে পারবেন। এবং এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি আগে জাতীয় সংসদ নির্বাচন হবে? এটা নিয়ে দুই পক্ষ অবস্থান পুরোপুরি দুই দিকে চলে গেছে। একটা হচ্ছে বিএনপি, তারা চাইছে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন যেন আগে না হয়, আগে যেন জাতীয় সংসদ নির্বাচন হয়। যদিও অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হবে এবং সেই সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে আসবে। এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনেকটা মানসিকভাবে যুক্ত, বা অন্তর্বর্তীকালীন সরকার যে বৈঠকগুলো করে, যে দলগুলো আমন্ত্রণ পায়, সেই আমন্ত্রণে যে দলগুলো আসে, বিএনপি ছাড়া বাকি সব দল মোটামুটি ভাবে শুরুর দিকে বা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এবং সরকারও সেই বিষয়টা অনেকটা স্পষ্ট করেছে, তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে অনুষ্ঠান করতে চান। এবং এই ক্ষেত্রে অনেকের ধারণা যদি আগে জাতীয় সংসদ নির্বাচন হয়, আওয়ামী লীগকে যদি রাজনীতির বাইরে রাখা হয় বা যদি নির্বাচনের বাইরে রাখা হয়, তো একচেটিয়া ভাবে বিএনপি জয়লাভ করবে। কারণ সারা দেশে বিএনপির যেই অঙ্গ সংগঠন, যে সাংগঠনিক শক্তি, যে পরিমাণ কর্মী নেতা রয়েছে, তারা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগবিহীন সময়ে, যেমন আওয়ামী লীগের সময়কালে যে নির্বাচন দেখেছে বিএনপি অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের একচেটিয়া জয় জয়কার, এবং আওয়ামী লীগবিহীন সময়ে বিএনপির নেতারাও সংসদে একচেটিয়া জয় পাবেন, এটা অনেকেই ধারণা করে রেখেছেন নিশ্চিতভাবেই তারা জয় পেতে পারেন। এবং সরকার বা বিএনপির বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো, জামাত হোক বা অন্যান্য দলগুলো, তারা চায় না কোনোভাবেই আগে জাতীয় সংসদ নির্বাচন হোক, কারণ সেক্ষেত্রে বিএনপি একচেটিয়া ভাবে জাতীয় সংসদ নির্বাচনে তাদের জয়লাভ করবে আসন অনেক বেশি পরিমাণে। এবং এই আসনগুলোতে যে যারা এমপি হবেন, তারা খুব স্বাভাবিকভাবে পরবর্তীতে যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়, তারা প্রভাব বিস্তার করবেন এবং স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপি অনেক বেশি পরিমাণে তাদের জায়গা শক্ত করবে। এবং জামাত ইসলাম বা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা যারা সমন্বয়ক, তারা বা এই ব্যাপারটা তারা চাইছেন না। কারণ আপনারা জানেন যে কয়েকদিনের মধ্যেই একটি নতুন রাজনৈতিক দল আসতে চলেছে, যেটা প্রধান হবে একজন সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আগামী সপ্তাহে বা তিনি এই সপ্তাহে শেষের দিকে তিনি পদত্যাগ করতে পারেন, এমন একটি গুঞ্জন রয়েছে। তো ছাত্রদের নেতৃত্বে বা জাতীয় নাগরিক কমিটি মিলিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যে নতুন রাজনৈতিক দল ফর্ম করতে যাচ্ছে, তারাও কোনোভাবেই চাইছে না সে কারণেই যে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক। তারা চান আগে স্থানীয় সরকার নির্বাচন করতে, এবং স্থানীয় সরকারের নির্বাচন যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে হয়, সেক্ষেত্রে বিএনপি ঠিক ওইরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। এবং সেক্ষেত্রে হয়তোবা প্রভাব বিস্তারবিহীন একটি স্থানীয় সরকার নির্বাচনে, স্থানীয় সংসদ নির্বাচনে হয়তোবা অনেক ভালো অবস্থান করতে পারে জামাত বা নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে তারা, বা অন্যান্য রাজনৈতিক শক্তি। বিএনপি তো করবেই, এবং সেই কারণে তারা চাইছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। এবং বিএনপি বারংবার এই ব্যাপারটাকে তারা না করছে, যে না, তারা চান আগে জাতীয় সংসদ নির্বাচন হোক। কারণ আগে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি সেক্ষেত্রে সব দিক দিয়ে তারা ভালো ফলাফল করবে, সে ব্যাপারে তারা অনেক বেশি পরিমাণে আশাবাদী। দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।